গুম খুনের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে। ট্রাইব্যুনালে ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। বাংলাদেশ সেনাবাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটা খুনির কাজ যেন আর করানো না হয়। অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনা প্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা আইন উপদেষ্টার। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনী প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি। নির্বাচনী জোটে এনসিপির বিষয়েও ইতিবাচক জানালেন মির্জা ফখরুল। জাতীয় সরকার গঠনের ইঙ্গিত। নির্বাচন নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি। চাপে নতি স্বীকার না করে প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি। সংঘবদ্ধ ধর্ষণের শিকার জুলাই শহীদ কন্যার আত্মহনন। পটুয়াখালীতে অপ্রাপ্তবয়স্ক ৩ আসামির সাজা। 2 জনের 13 বছর ও 1 জনের 10 বছরের কারাদণ্ড। সহপাঠীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত বুয়েট। অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার। আজ কাল পরীক্ষা স্থগিত। সাইবার নিরাপত্তা আইনের মামলায় রিমান্ডে চায় পুলিশ। এবং সরকারি 4 ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা। সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে জানালেন অর্থ উপদেষ্টা। গুম ও হত্যার আলাদা 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ 17 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহায়তা করায় সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আসামি পক্ষের দাবি সবাই নিরপরাধ। এদিকে নানা আলোচনার পরও আসামিদের কাঠগড়ায় হাজির করায় সন্তোষ প্রকাশ করেছেন গুমের শিকার ভুক্তভোগীরা। বুধবার সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় তাদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 15 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 13 জন এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামিপক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। মোরওভার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য
আজকে সেনাবাহিনীর কিছু কর্তৃপক্ষ সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের এক সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট থেকে সুস্তরের নিরাপত্তা জোরদার করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, তাদের সাব জেলে রাখার বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে কেটে যাবে সব সংশয়। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করলে তাদের গ্রেফতার দেখিয়ে ঢাকা সেনানিবাসের সাব জেলে পাঠান বিচারক। বুধবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করায় সেনাপ্রধান সহ সবার সহযোগিতা প্রশংসনীয়। জানান, আসামিদের সাব জেলে রাখার সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে, এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন, ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন, এটা ওনারা করবেন। সরকারের স্পষ্ট ঘোষণা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় কেন জানতে চাইলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যকে দায়ী করেন আইন উপদেষ্টা। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে কেটে যাবে সংশয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা, যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে নিয়োগ বদলি সহ যে কোনো পরিবর্তন এবং জনপ্রশাসনের পরিবর্তন সার্বিক দিক এখন থেকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধান করবেন বলে জানান উপদেষ্টা। এটা ওনারা বলেছে, এটা উপদেষ্টা পরিষদ, আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন, এটা বলেছেন উনি। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে বিএনপির যে দাবি, বর্তমান সরকার সেভাবেই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে বলেও দাবি করেন ডক্টর আসিফ নজরুল। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন তিনি। এদিন শুনানিতে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, সাবেক আইজিপি মামুনের জবানবন্দি আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়নি। এছাড়া শেখ হাসিনা ও কামালকে জড়িয়ে তার দেয়া বক্তব্য ভিত্তিহীন বলেও দাবি করেন স্টেট ডিফেন্স। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতকে বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনাই দেননি শেখ হাসিনা। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও কামালের নয় বলেও মনে করেন তিনি। 2002 সালে সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ 44 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে আদালত বলেন, বিচার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কোনো ঘটনা না ঘটলেও বিগত সরকারের আমলে আদালতকে ব্যবহার করে সাজা দেওয়া হয়েছিল। এর আগে একই ঘটনায় হত্যাচেষ্টা মামলাতেও খালাস পান আসামিরা। শেখ হাসিনার গাড়িবহরের হামলার মামলা পদ্ম আদালত, এটা নিম্ন আদালতে 44 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশন সকল আসামিকে দুইটা মামলার থেকে খালাস প্রদান করেছেন। মাননীয় বিচারপতি মুবিনা আসাফ আপিলটা শুনেছেন, শুনে
46 জনের 4 জন তো মারা গেছে, 46 জনকে বেকুশে খালাক দিয়েছে। যুগপথ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 20 দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। 24-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপথ আন্দোলন করেছি সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপথ আন্দোলন করব, নির্বাচন করব, নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। আমরা তো ওই জায়গাতেই আছি, এখন ওখান থেকে সরিনি। সুতরাং জোট হবে কি না এটা আমরা এখনো বলতে পারছি না। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, সেটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা হচ্ছে আপনার জামাত ইসলাম, এনসিপি আর বোধহয় ইসলামী আন্দোলন আছে, 3টা দল। তারা তো আপনার সেই ধরনের জোট তো তারা করেনি, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে আসবে। জামাত ইসলাম বলেছে নির্বাচনে আসবে। জামাত ইসলাম তো নির্বাচনে বিলবোর্ড টিলবোর্ড সব লাগিয়ে দিয়েছে, দেখলেন তো। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো, বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তাদের এখনই সময় যে তাদের সব কেয়ারটেকার গভর্নমেন্ট ভাবে তাদেরকে যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে, এটা এখন কাজ শুরু করে দেওয়া উচিত আর কি, কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের লোক সরকারে রেখে আগামী নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সরকারও তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে এই মুহূর্তে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সরকারের ভেতরের কিছু কিছু লোক পদায়ন ও নিয়োগ সহ নানা বিষয়ে প্রভাব দেখাচ্ছে অভিযোগ করে আমির খসরু বলেন, সরকারের নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তিশালী হয়ে ওঠে। বিভিন্ন দাবিতে যারা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, রাস্তায় যাওয়ার দিন শেষ, দাবি দাওয়া ইশতেহারে নিয়ে যেতে হবে জনগণের কাছে। নির্বাচনের আগে অহেতুক রাস্তায় যারা নামছে তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, কোনো দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না।
কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন উল্লেখ করে মাঠ প্রশাসনকেও চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। জানান, মাঠ প্রশাসনকে বেআইনি কোনো নির্দেশ দেবে না ইসি। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে মাঠ প্রশাসনকে কাজ করার নির্দেশ দেন অন্যান্য নির্বাচন কমিশনাররা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তারা। সম্মানিত সিনিয়র সচিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। কোনো ভয় নাই, সঠিক কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের সাথে আছে। কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে কোনো কাজ করলে কিন্তু সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। চাকরির মান মর্যাদা রক্ষার জন্য অস্তিত্বের প্রশ্নে আমাদের না করার কোনো বিকল্প নাই। ভালো নির্বাচন করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দেয়ালে পিঠ থেকে গেছে। অনুগ্রহপূর্বক আমরা আমাদের যার যার দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা পালন করি। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। দরকার নেই এত উৎসাহী হওয়ার, আবার অতি সাহসী হওয়ারও দরকার নেই। সাহসী হব, যেটুক সাহসী হওয়ার দরকার। প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে। আমরা সমন্বিতভাবে মাঠ প্রশাসন যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ নির্বাচন অনুষ্ঠান করতে পারি, এটা আমরা একবার দেখিয়ে দিই। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নতি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। যে ধরনের কাজের দায়িত্ব পড়েন না কেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। এদিনও শুনানি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, তবে চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এর আগে 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল করেন। এক 11 সংকটটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ত্রুটির কারণে নয়, বরং তৎকালীন রাষ্ট্রপতির সংবিধান লঙ্ঘনের কারণে সৃষ্টি হয়েছে। তো এটা আমরা আদালতের নজরে এনেছি। দুপুরের সময় আরও থাকছে, শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বীমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা। খোড়া যুক্তি মানবেন না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজেই অর্থ পাওয়ার আশ্বাস। জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় 2 আসামিকে 13 বছর করে এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন পটুয়াখালীর আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন, তবে রায়ে অসন্তোষ জানিয়েছে লামিয়ার পরিবার। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হয় শিশু আইনে তাদের বিচার হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার 3 আসামিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন আদালতে হাজির করা হয়। ধর্ষণের দায়ে অভিযুক্ত সাকিব, সিফাত ও ইমরান মুন্সিকে 10 বছর করে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সাকিব ও সিফাতকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। আদালতে উপস্থিত ছিলেন লামিয়ার পরিবারের সদস্যরাও। রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানান তারা। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। 10 বছর শাস্তি এলে তো এই শাস্তি তো মানা যায় না, ফাঁসিতে ঝুলান হইতে। আর এত বড় ছেলে বা মেয়ে লোকেরা এত বড় সাবাস বাংলাদেশ হইতে না। গত 18 মার্চ সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া এলাকায় বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন নির্যাতিতা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। 1 মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। প্রথমে দুজনের নাম থাকলেও পরে তদন্তে ইমরান মুন্সির নামও যুক্ত করা হয়। 3 আসামির বয়স 18 বছরের নিচে হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইনে অভিযোগ গঠন করা হয়। আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে, সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের সেকশন 9-3 ধারায় 10 বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে 8-1 পর্নোগ্রাফি আইন 2012-র 8-1 এবং 8-7 ধারায় 3 বছর করে সাজা প্রদান করে। এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে। যখন তাদের বয়স 18 বছর 1 মাস হবে তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে। ঘটনার 1 মাস পর 26 এপ্রিল রাজধানীর শিকেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা ও মানসিক চাপ থেকেই আত্মহত্যা করেন তিনি। সময় সংবাদ, পটুয়াখালী। সহপাঠীকে শ্লীলতাহানি, সাইবার বুলিং ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে রিমান্ডে চায় পুলিশ। তবে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি। এর আগে বিক্ষোভের মুখে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উত্তপ্ত পরিস্থিতিতে আজ কালের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ উত্তাল বুয়েট ক্যাম্পাস। সহপাঠীকে শ্লীলতাহানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের অভিযোগ ওঠে শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে। হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে রাতেই শ্রীশান্তকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকালে শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে চকবাজার থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তার রিমান্ড চেয়ে আদালতে নেয় পুলিশ। আপাতত তাকে আদালতে উপস্থাপনের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আমরা রিমান্ড চাইব। পুলিশ বলছে শ্রীশান্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সহপাঠীকে শ্লীলতাহানি, সাইবার বুলিং, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার প্রমাণ পাওয়া গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বা যে কোনো সাইবার স্পেস ব্যবহার করার মাধ্যমে কাউকে শ্লীলতাহানি বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার বিষয়গুলো রয়েছে। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রীশান্ত বুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে আদালতে সকালবেলা এখানে আনা হয় এবং এখন পর্যন্ত তিনি আদালতের গারদখানায় রয়েছেন। মূলত চকবাজার থানার জন্য যে নির্ধারিত এজলাস, সেটা নির্ধারিত হওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগেই সেই এজলাস নির্ধারিত করা হয়েছে এবং আমরা আদালতের জিআর কর্মকর্তার মাধ্যমে সর্বশেষ যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তিনি আসামি
আসামিকে তিনি বুঝে নিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তার কাছে কোনো ধরনের আবেদনের কোনো নথি তার হাতে এখন পর্যন্ত আসেনি বলে তিনি আমাদেরকে নিশ্চিত হয়ে যে বলতে পারেননি যে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড আবেদন করা হচ্ছে কিনা। কিন্তু আমরা পুলিশের মাধ্যমে এবং তদন্ত কর্মকর্তার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তার রিমান্ড আবেদনের তারা প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার একটি রিমান্ড আবেদন করার পরিকল্পনা তাদের আছে। তো একটু জানিয়ে রাখি যে গতকাল রাতে রাজধানীর বুয়েট ক্যাম্পাসে এই শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে এবং তারা অভিযোগ করে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শ্রীশান্ত রায় নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং এই সময়ে তার স্থায়ীভাবে তাকে বুয়েট থেকে বহিষ্কারেরও তারা দাবি জানান। পরবর্তীতে এই আন্দোলনের প্রেক্ষিতে এবং দাবির প্রেক্ষিতে বুয়েট প্রশাসন তাকে তৎক্ষণাৎ সাময়িকভাবে বহিষ্কার করেন এবং আজ সকালে তার বিরুদ্ধে চকবাজার থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের আওতায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলার সাথে সাথেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে কারাগারে তাকে আদালতে তাকে প্রেরণ করে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শ্রীশান্ত রায়ের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম আদালতে। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর পঞ্চম দিনে এসে বেড়েছে পণ্য খালাস। তবে একটি মাত্র গেট দিয়ে খালাসের কাজ চলায় মালামাল পেতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান C&F এজেন্টরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দ্বিতীয় দিনের মতো স্বল্প পরিসরে চলছে আমদানি করা পণ্য খালাসের কাজ। সকাল থেকেই বিমানবন্দরের ৯ নম্বর গেটের সামনে তাই অপেক্ষা করছেন আমদানিকারক প্রতিনিধি ও C&F এজেন্টরা। অগ্নিকাণ্ডের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ মালামাল আসছে তা বিমানবন্দরের ৯ নম্বর ফটকের পাশে বিমানের হ্যাঙ্গারে রাখা হচ্ছে। সেখানে এনবিআর এর দাপ্তরিক কাজ শেষ করে মালামাল বের করতে পারছেন ব্যবসায়ীরা। আইন শৃঙ্খলা বাহিনী ও কাস্টমস কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতায় অনেকেই দ্রুতই হাতে পাচ্ছেন কাঙ্ক্ষিত মালামাল। 3টা অর্ডারের মাধ্যমে 3 শিফটের প্রবাদ শিফট, দিবা শিফট এবং নৈশ শিফটের জন্য অফিসার নিয়োগ করেছেন। তো কাস্টমস কর্তৃপক্ষ ডকুমেন্টসগুলো আমাদের অল্প পরিসরে ডকুমেন্টস আসলো, এই ডকুমেন্টসগুলো কাস্টমস কর্তৃপক্ষ তাড়াতাড়ি শুল্কায়ন করার ব্যবস্থা নিচ্ছে। 10টার সময় কাগজ জমা দিছি, মাঠে থেকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। সকালে যখন আমি কাগজটা জমা দেই সময় লাগে না, আজকে আধা ঘন্টা মতো লাগছে। তবে C&F এজেন্ট ও আমদানিকারকরা বলছেন কর্তৃপক্ষের সহযোগিতা থাকলেও শুধুমাত্র একটি গেট দিয়ে পণ্য খালাসে যথাসময়ে পণ্য পেতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই, বিশেষ করে টিকা ও ওষুধের মতো যেসব জরুরি পণ্য তাপ নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার সেগুলো পেতেও দেরি হওয়ার কথা বলছেন C&F এজেন্টরা। কালকে পেপার প্রসেসিং করার পরে ওইখান থেকে এক্সপোর্ট বিল্ডিংয়ে আসছি, ওইখানে কাজবাজ করে এইখানে আসছি। আইসারের ভিতরে মনে করেন যে মাল আনার নোক নাই, আবার প্লেট পাই না, এই ঝামেলা ওই ঝামেলা, এই সমস্যা। পরে আবার CPS জমা দিয়ে রাখছিলাম কালকে, আজকে আবার মনে করেন যে খুঁজে পরে বের করে পরে নিয়ে আসা হয়েছে। ফার্মা মালগুলো আছে, যে অনেক মাল আছে লক ভাঙা থাকে, অনেক সময় ফার্মা মালের লক ভাঙা থাকলে অনেক সমস্যা হয়ে যায়, আমাদের গুডস রিসিভ করতে চায় না। ফ্রিজিং এর কোনো ব্যবস্থা তো নাই, আমরা দিনে নেওয়ার চেষ্টা করতেছি। ব্যবসায়ীদের হিসাবে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বীমা দাবি মেটাতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, কোম্পানিগুলো গোজামিলের যুক্তি দাঁড় করালে মানবেন না তারা। পলিসির শর্ত পূরণ করা থাকলে টাকা বেগ পেতে হবে না বলে আশ্বাস দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ফরহাদুর রহমানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের 23 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা AIT, VAT এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনো সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানিকারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বীমার আওতায়। ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট।
যদি সেটা 100% দেয় সে কিন্তু নিরাপদ থাকতে পারে। আমরা অনুরোধ করব যে এটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, গোজামিল তথ্যের ভিত্তিতে বিমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা। কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বিমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে, এটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব। বিমা সংশ্লিষ্টরা বলছেন, পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা। 12,000 কোটি টাকারই 100% আসলে কাভারেজ আছে কিনা, তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই, বিমা কোম্পানিগুলো দিয়ে দেবে। আবার বিমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দেবে এমন না, এটা সাধারণ বিমা একটা অংশ দেবে আপনার রিইন্স্যুরেন্সের, আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করা থাকে সেটাও পাবে। বিমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনেক সময় দেখা যাচ্ছে যে রিইন্স্যুরেন্সের যদি করা থাকে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে SBCর সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে, সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার, তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে, সেই ব্যাপারে অবশ্যই IDRA এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয়। যেসব ব্যবসায়ীদের বীমা করা নেই তাদের জন্য সরকারকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফলস কল নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো। প্রতিদিনই আগুনসহ নানা দুর্ঘটনার মিথ্যা তথ্য জানিয়ে শুধুমাত্র আগ্রাবাদ ফায়ার স্টেশনে এ ধরনের 7 থেকে 8টি ফোন কল আসছে। পরবর্তীতে কথিত ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা মিলছে না। অতি উৎসাহী সাধারণ মানুষের পাশাপাশি মাদকাসক্ত এবং ফেসবুকে লাইকের আশায় ফোন কল দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীদের। শাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের এই নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার তথ্য জানিয়ে 100-র বেশি ফোন কল আসে। ফোন কল রিসিভের 1 মিনিটেরও কম সময়ে নেওয়া হয় প্রতিকারের ব্যবস্থা, কিন্তু এইসব ফোন কলের 7 থেকে 8টি হয় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর, আর তাতে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। অনেক সময় আমার কলার যে কথা বলে, কলার ফোনটা অফ করে দেয়, আমাদের গাড়ি অর্ধেক যায়, আবার ব্যাক দেয়। এই কলটা দিলে মনে হয় সার্ভিস দ্রুত আসবো, এটা এর একটা আনন্দ উৎসাহ বোধ করে, যে এই কারণে ফ্যাক কলগুলো দেয় এরা। ওনারা আমাদের সাহায্য চাওয়ার পরে আমরা যখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই, তখন আর ওই ঘটনাস্থলে যাই কিছু পাচ্ছি না। দুর্ঘটনার তথ্য পেয়ে ফাস্ট কল ফাস্ট রেসপন্স ভিত্তিতে মিথ্যা ফোনের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় প্রকৃত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে কথিত দুর্ঘটনার খবর দেওয়া ফোনের সুইচ অফ করে দেওয়ায় তাকে আর শনাক্ত করা যায় না। যে ফেক কল করতে সে তার মোবাইলটা বন্ধ করে দিয়েছে। ওই সময়ের মধ্যে আরেকটি রিয়েল জায়গায় যেখানে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে, সে সংঘটিত অ্যাক্সিডেন্টের সেবা, রিয়েল সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই ফেক কলের কারণে। দমকল কর্মীদের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে এসেছে অতি উৎসাহী মানুষ যেমন ফায়ার সার্ভিসের কর্মদক্ষতা পরীক্ষার জন্য ফোনে মিথ্যা তথ্য জানাচ্ছে, তেমনি অনেকে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি লাইক পাওয়ার আশায় মিথ্যা পোস্ট দিয়ে ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। সে সাথে মাদকাসক্তরও বিভ্রান্তকর ফোন করছে ফায়ার স্টেশনে। কিছু নেশাগ্রস্ত মানুষ, তারপরে অনেকেই আবার এটা ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখে যে আসলে ফায়ার সার্ভিস কত দ্রুত আসে, রেসপন্স করে কিনা। অতি উৎসাহী কিংবা মজার চলে ফায়ার সার্ভিসকে ফলস কল দিয়ে বিভ্রান্ত না করে বরং দুর্ঘটনা প্রতিরোধে প্রকৃত ঘটনা জানানোর জন্য আহ্বান জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রকৃত ঘটনার তথ্য পেলে যেমন দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব, ঠিক তেমনি প্রাণহানিও কমানো যাবে। এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ফোন কলগুলো দমকল কর্মীদের কাছে মানসিক নিপীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফেক কলগুলোর কারণে আমাদের অনেক সময় যে আমাদের মেন্টাল
যে আমাদের লোকগুলা একটা প্রস্তুতি নেওয়ার পর যখন ব্যাক করে তখন আমাদের এই কাজগুলোর মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটে। চট্টগ্রাম বিভাগে ছোট বড় 105টি ফায়ার স্টেশন রয়েছে। আগ্রাবাদ প্রধান স্টেশনের মতো এসব স্টেশনও ফেক এবং ফলস কল আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি 4টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরো কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো। গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয়, সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করা যায়, EY, KPMG, ওদের প্রাইস ওয়াটার, এবং ওগুলো এক্সপেন্সিভ আর কি ওরা, কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। এমপিও শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারা দেশের স্কুলে শুরু হয়েছে পাঠদান। সকাল থেকে বিদ্যালয়ে যান বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। 9 দিন বন্ধ থাকার পর ক্লাস চালু হওয়ায় খুশি তারা। তবে অধিকাংশ স্কুলে ক্লাস শুরুর সিদ্ধান্ত না জানানোয় শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে নিয়মিত ক্লাসের পাশাপাশি শনিবারও বিদ্যালয় খোলা থাকবে বলে জানান শিক্ষকরা। 13 অক্টোবর থেকে মূল বেতনের 20 ভাগ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% করায় আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরেন তারা। অবৈধ জায়গা দখলমুক্ত করে সড়ক নির্মাণের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরের আগ্রাবাদ এক্সেস রোডে হাজী বশির আহমেদ সড়কের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 1.5 যুগ ধরে সড়কটি অবৈধ দখলদারদের কবলে ছিল। স্থাপন করা হয় ফার্নিচার সহ নানা দোকানপাট। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, এমনকি রাতে চলত নানা অসামাজিক কর্মকাণ্ড। পরে সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কটি দখলমুক্ত করে। অবৈধ স্থাপনার পাশাপাশি এখানে ওরা খুব বিভিন্ন রকমের বর্জ্য এখানে ইয়া করে পুরো এলাকার পরিবেশও অনেক ক্ষতি করছে ওনারা, যা এখন জনগণের জন্য খুবই একটা উপকার হয়েছে। এটা উন্মুক্ত হয়েছে, এখন জনগণের যে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দিত, যে এটা 16 বছর ধরে যে কাজ কেউ করতে পারে সর্বকালের, এটা কেউ করতে পারে নাই। এখানকার যারা পুলিশ সদস্য আছেন এবং এসপি পুলিশ যিনি আছেন, হৃদ্যতার সাথে তাদের সাথে কথা বলে এবং তারা আমাদের সাথে অনেকটা সবার সার্বিক সহযোগিতা নিয়ে এবং এলাকাবাসী যারা এতদিন ধরে 27 নম্বর ওয়ার্ড থেকে এই অ্যাক্সেস রোডে আসতে পারতো না এই রোড দিয়ে, তো আজকে অবমুক্ত হয়েছে এবং সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে।
মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সামিটের কারণে ফের আলোচনায় বাংলাদেশ। অন্যদিকে দেশটির গৃহযুদ্ধের কারণে নিরাপত্তার শঙ্কা, প্রাণহানি আর নানা গুজবে আতঙ্কিত বাংলাদেশের সীমান্তের গ্রামগুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন কেবল মানবিক সমস্যা নয়, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এমন বাস্তবতায় মিয়ানমারের সঙ্গে কূটনীতি কেমন হতে পারে? বিস্তারিত থাকছে সাতিলা শারমিনের প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যুদ্ধের ধাক্কা প্রতিনিয়ত এসে লাগছে বাংলাদেশ সীমান্তে। গোলাগুলি, হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ, সীমান্তে পোতা মাইন, প্রাণহানি আর অনুপ্রবেশ সব মিলিয়ে টান টান উত্তেজনা নাফ নদীর দুই পারে। গৃহযুদ্ধের প্রভাবে মিয়ানমার থেকে সামরিক বেসামরিক মানুষ পালিয়ে ঢুকছে বাংলাদেশে। 13 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার মধ্যেই গত 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সীমান্তের গ্রামগুলোতে আছে নানা গুজব আর আতঙ্ক। সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি নিয়েও উদ্বিগ্ন প্রশাসন। কোনটা কখন গুরুত্ব পায়? বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে শুধু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়, স্থানীয়দের সঙ্গে সরকারের আস্থার সম্পর্কও বাড়াতে হবে। নিশ্চিতভাবে ওখানে আমাদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে ইচ্ছে করলেই কেউ আমাদের সীমান্ত পার হয়ে চলে আসতে না পারে। পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হয়, তাহলে সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণ করা সহজতর হবে। তাদের মতে মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে শুধু নয়, দেশটির জনগণের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কূটনীতির একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকেও সম্পৃক্ত করে এগোতে হবে বহুমাত্রিক কূটনীতির দিকে। প্রতি বছর তাদের বিভিন্ন ফেলোশিপ দিয়ে বাংলাদেশে এনে এক ধরনের জনমত তৈরি করা, তাদের মধ্যে যারা ফেরত যখন যাবে তখন তার একটা পজিটিভ রেজাল্ট দিবে, সেটা আমরা করতেই পারিনি। ট্র্যাক 1 যদি আরাকান আর্মির সাথে যদি সম্পর্ক রাখে, স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করবে তৎমতো, যেটা হয়েছে। কিন্তু এটা যদি ট্র্যাক 2, ট্র্যাক 3, 4 থাকতো, তাহলে বলতেই পারতো রাষ্ট্র না, আমরা তো না, এটা ট্র্যাক 2 আলোচনা হচ্ছে। যেই ইকোনমিক ইনসেন্টিভে আরাকান আর্মি বা তৎমতো তারাও মনে করবে, আচ্ছা এটা তো আমারও লাভ আছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রোহিঙ্গা সমস্যাকে আলোচনায় রাখতে হবে ঢাকাকে। অস্ত্রশস্ত্র ইত্যাদি শক্তি আরও বড় হলো যে ওখানে স্থানীয় জনগণের সাথে আমাদের সখ্যতা বৃদ্ধি করা। সামিটটা হবে তখন যখন সইটা বাকি থাকবে। কিন্তু আমি প্রথমেই যদি সামিটটা করে ফেলি, তাহলে বোঝা যাচ্ছে যে প্রসেসটা আমি মানতে রাজি হচ্ছে না। বিদ্যমান সংঘাতময় মিয়ানমারের সঙ্গে পরিকল্পিত কূটনীতিই পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ মসৃণ করতে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিআরটিএ-কে নিয়ন্ত্রক থেকে সেবামূলক সংস্থা করার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা। জাতীয় সড়ক দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে 10,000 হেলমেট বিতরণ করা হবে বলেও জানান উপদেষ্টা। দেশে গত 12 বছরে ৬৭,৮৯০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১,১৬,৭২৬ জনের। ১,৬৫,০২১ জন হয়েছেন আহত। সম্প্রতি এমন তথ্য দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আর এ সংখ্যাটি বলে দেয় কতটা নিরাপদ দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থা। প্রায় 40 লাখের বেশি কিন্তু মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় সড়ক দিবস। এ উপলক্ষে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2024 জুলাই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। আধুনিক স্কুল তৈরি করে চালকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি। সেক্টরটা আমাদেরকে এত বড় সেবা দিচ্ছে, সেই সেক্টরের লোকগুলোকে আমরা আন্তর্জাতিক স্বীকৃত মানদণ্ড অনুযায়ী শিক্ষা দিতে পারি। দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ব্যস্ত সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব সাইফুল আলম। সড়ক ব্যবস্থাপনায় এমন কোনো লোক নেই, যে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এমন কোনো পরিবার নেই যারা কম বেশি ক্ষতিগ্রস্ত হননি। তাহলে আমার পরিবারের বা আমার অন্য সদস্যদের দুর্ঘটনা হবে না, এর তো নিরাপত্তা নেই। ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, বিআরটিএ-কে নিয়ন্ত্রণমূলক সংস্থা থেকে সেবামূলক সংস্থা করার বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়। শুধুমাত্র যদি সড়ক বিভাগ কিংবা সরকারি কর্মকর্তারা চেষ্টা করে, বিআরটি চেষ্টা করে, তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব না। এ
সময় পরিবহন শ্রমিক নেতাদের জন্য মঞ্চে জায়গা না রাখার অভিযোগে হট্টগোল শুরু করে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সদস্যরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বুদাপেস্ট বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক করে সময় অপচয় করতে চান না ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে আপাতত এই বৈঠকের কোনো প্রয়োজন নেই। এর মধ্যেই ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। জবাবে ইউক্রেনীয় ড্রোন হামলায় গেল সপ্তাহে 20 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে আসছেন। এরই অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেন ট্রাম্প। তবে এবার সেই বৈঠক আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে তাৎক্ষণিকভাবে এই বৈঠকের প্রয়োজন নেই। ট্রাম্প জানান তিনি পুতিনের সঙ্গে বৈঠক করে সময় নষ্ট করতে চাচ্ছেন না। এমনকি বাতিল করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নির্ধারিত প্রস্তুতিমূলক বৈঠকও। And NATO gives it to Ukraine, but we don't pay anything anymore. Biden spent $350 billion. The war would have never happened if I were president. টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত স্থগিত করায় রাশিয়া কূটনীতিতে আগ্রহ হারিয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার নিজের ভাষণে জেলেনস্কি বলেন, মস্কো এখন সময় ক্ষেপণ ও সামরিক চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে, যা ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনাকেই দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া আগের আলোচনাগুলোই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি। তিনি জানান, আলাস্কা সম্মেলনে ট্রাম্প পুতিন যে সমঝোতায় পৌঁছেছিলেন রাশিয়া তার বাইরে যায়নি। বলেন, এই মুহূর্তে যুদ্ধ থামানো সম্ভব না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের ড্রোন হামলায় গেল সপ্তাহে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবারের রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চেরনিহিভ শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরের এই শহর সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিত মস্কোর বিমান হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 7 বছর পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে ইউভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে দুদল। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময়ে চেলসির বিপক্ষে লড়বে আয়াক্স। দুদল দুটি ভিন্ন গল্প। একপাশে ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ, আরেক পাশে ইতালির ঐতিহ্য আর গৌরবের প্রতীক ইউভেন্টাস। ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবুয়েতে এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে 7 বছর পর মুখোমুখি দুদল। তৃতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে রিয়াল ইউভেন্টাস। শক্তি সামর্থ্যে এগিয়ে লস ব্লাঙ্কোস, তবে এগিয়ে থাকলেও দুদলের পরিসংখ্যানটা প্রায় একই। মোট 21 ম্যাচে 10 জয় রিয়ালের আর 9টি ইউভেন্টাসের। রিয়ালের ডাগআউটে মাস্টারমাইন্ড শাভি আলোনসো খেলোয়াড়ি জীবনে অল হোয়াইটসের জার্সিতে এই দলটার বিপক্ষে বহুবার খেলেছেন স্প্যানিশ এই কোচ। তিনি জানেন এই দলটা কতটা চ্যালেঞ্জিং। এবারের মৌসুমে রিয়ালের মতো আগের 2 ম্যাচে জয় না পেলেও করেছে ড্র। ইউভেন্টাস এমন বিশেষ দলের মধ্যে একটি যারা ইউরোপীয় ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়েছে। রিয়াল মাদ্রিদ বহুবার তাদের মুখোমুখি হয়েছে, আমিও অনেক ম্যাচ খেলেছি। তারা বেশ ভালো দল, কৌশলী ফুটবল খেলে। আমরা তাদের মুখোমুখি হতে প্রস্তুত। তৃতীয় রাউন্ডে জয় ছাড়া আর কিছুই ভাবছি না। 2017-18 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে সবশেষ মুখোমুখি হয়েছিল দুদল। এবার অনেক কিছু পরিবর্তন আছে দুদলে। আক্রমণ ভাগে রিয়ালের বড় শক্তি কিলিয়ান এমবাপ্পে, বিনি, বেলিংহ্যাম আর মাস্তান্তোনো যোগাবে বাড়তি শক্তি। মিডফিল্ডে কামাবিঙ্গা, চুয়ামিনিকে নিতে হবে দায়িত্ব। ইউভেন্টাসের কৌশলী আক্রমণ ঠেকাতে ডিফেন্সে নির্ভুল থাকতে হবে আলভা মিলিতাওকে। অন্যদিকে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস বিশ্বাসী কৌশলী ফুটবলে, ডাগআউটে নতুন কোচ ইগোর টিউডর। ডিফেন্সিভ ফুটবলের সঙ্গে পাল্টা আক্রমণে চমক দেখাতে পারদর্শী এই কোচ।
এদিকে রাতের আরেক ম্যাচে চেলসির মুখোমুখি আয়াক্স। মৌসুমে 2 ম্যাচে 1 জয় পেয়েছে ব্লুজ। আয়াক্স হেরেছে 2 ম্যাচই। স্ট্যামফোর্ড ব্রিজে সবকিছুতেই পিছিয়ে ডাচ ক্লাবটি। যদিও এর আগে 2019 সালে দু দলের সবশেষ দেখায় 4-4 গোলের ড্র করেছে চেলসি আয়াক্স। এ ম্যাচে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইবে ডাচরা। তবে মোট 2 দেখায় পরিসংখ্যানে 1 জয় এগিয়ে চেলসি, তবুও বেশ সমীহ করছে দলটাকে। এরা এমন একটি দল যারা সবসময় চেষ্টা করে ভালো খেলার। তাদের ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ফুটবলার রয়েছে, তাই আমি নিশ্চিত ম্যাচটা আমাদের জন্য অতটা সহজ হবে না। ম্যাচের আগে দুদলই নেই তেমন কোনো ইনজুরির সমস্যা। চেলসির জন্য স্বস্তির খবর, এই ম্যাচে ফিরবেন আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেস। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। ভার্চুয়াল হাজিরার সুবিধা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ভুক্তভোগীদের সন্তোষ। সেনাপ্রধানের প্রশংসা উপদেষ্টার। আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল। সরকার থেকে দলীয় লোক না সরালে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আমির খসরুর। এবং নির্বাচন নিয়ে কোনো বেআইনি নির্দেশ দেবে না ইসি। চাপে নতি স্বীকার না করে প্রশাসনকে হিম্মতের সঙ্গে কাজ করার নির্দেশ। পক্ষপাতিত্ব করলে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়।